আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। তবে আজকে আমরা আলোচনা করতে চাই বাজেট প্রসঙ্গে। বিএনপি সরকারের প্রথম বাজেট এবং এই বাজেটকে ঘিরে নানান ধরনের প্রত্যাশা কিংবা প্রতিশ্রুতি রয়েছে। সেই বাজেটের পরিসরও বেড়েছে আগের তুলনায় প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার মতো, এবং সেই ১.৫ লক্ষ কোটি টাকার ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে কোথায় কোথায় সরকারের হাত পড়েছে, কোথায় কোথায় সাধারণ মানুষ কিছুটা রিলিফ পাবে, সেই আলোচনা আজকে জানতে চাই। আমাদের সাথে দুজন অভিজ্ঞ বিশ্লেষক এরই মধ্যে রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। স্টুডিওর বাইরে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক অর্থ উপদেষ্টা ও গভর্নর। আপনাকে আলোচনায় স্বাগত। স্টুডিওতে আছেন আমাদের সাথে জনাব আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন। আমরা আলোচনা শুরু করি। যেটি বলছিলাম, এই সরকারের প্রথম বাজেট এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজেট, ৯,৩৮,০০০ কোটি টাকা ব্যয় করতে চান অর্থমন্ত্রী, যেটি আগের তুলনায় বেশ খানিকটা বেশি। সেই বাজেট প্রসঙ্গে একটু বিশ্লেষণ জানতে চাই। অর্থমন্ত্রী দীর্ঘ বক্তব্য দিয়েছেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ, একটু আপনার কাছ থেকে একটু শুরুতে জানতে চাই, আসলে এই যে বৈশ্বিক সংকট বলা হয়, আর আমাদের দেশের তো রয়েছে আসলে একটা অর্থনৈতিক সংকট, সেই সময় সরকারের যে আয় ব্যয়ের যে পরিকল্পনা আজকে শুনলেন অর্থমন্ত্রীর মাধ্যমে, তাতে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এই বাজেটকে? আমরা সম্ভবত তার কথাটি এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। আমরা একটু স্টুডিওতে আসি। আমাদের সাথে রয়েছেন জনাব আশরাফ আহমেদ। আমরা স্টুডিওতে তার মন্তব্যটি আগে শুনে আসতে চাই। একটু আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে বলা হচ্ছে যে যেটি অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যের শুরুতেই বলছিলেন, একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির বাজেটের কথা, এবং তার যে পুরো পরিকল্পনা ধরলে দেখা যায় যে বিভিন্ন সেক্টরকে তিনি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন। এটি করতে গিয়ে ব্যবসায়ীদের যে দীর্ঘদিনের অভিযোগ ছিল, ব্যবসায়ী বান্ধব পরিবেশ নেই বা সেই ধরনের, এই জায়গাতে কতটা সংকট সমাধানের চেষ্টা অর্থমন্ত্রী করেছেন বলে আজকে আপনার মনে হয়েছে? ধন্যবাদ। আমি যদি ফার্স্ট, উনি যে 10টা মূলনীতি যেটা কথা বললেন বাজেটে, সেখানে আমাদের জন্য যে কানে যেটা অত্যন্ত সুমধুর একটা বার্তা নিয়ে এসছে, সেটা ছিল ডিরেগুলেশন। যে দেখুন, আমাদের ব্যবসায়ীদের জন্য আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হচ্ছে ওভার রেগুলেশন এবং আউটডেটেড রেগুলেশন। মানে একটা খুব সহজভাবে যদি বলি, দেখুন আমাদের যেমন বিজনেস রেজিস্ট্রেশন, সেটার জন্য আমাদের, এবং বিজনেস রেজিস্ট্রেশনের জন্য একটা এন্টিটির কাছে যেতে হয়, RJSC। আপনাকে আবার সেই একই কোম্পানি রেজিস্টার করার জন্য আপনাকে যেতে হবে, যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে চান তাহলে চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আপনাকে, যেহেতু আপনি সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে আছেন, সেই জন্য আপনার সিটি কর্পোরেশনকে যেহেতু ট্যাক্স দিতে হয়, সেই জন্য আরেকটা ওখান থেকে আবার একটা ট্রেড লাইসেন্স লাগে। আমাদের ভিউ হচ্ছে যে এই তিনটা তো আসলে আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই, এবং 3 জায়গায় যাওয়াটাও আসলে কোনো প্রয়োজন নেই। আপনি যে কোনো একটা উইন্ডোতেই আসলে 3টা কাজই সার্ভিসেই করতে পারেন। আমি RJCতে কোম্পানি রেজিস্টার করলে আমার ঠিকানা যদি সিটি কর্পোরেশনের ভিতরে হয়, তাহলে সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিতে হবে। এটার বাইরে তো কোনো কিছু দরকার নেই। সো এরকম যেই অসংখ্য জিনিস আছে যেগুলো আসলে আমাদের, আপনি যদি দেখেন যে সারা বছরে ব্যাপক অনেকগুলো কর্মঘণ্টা নষ্ট হয়, যেটা আউটরাইট আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়, আমাদের খরচ বাড়িয়ে দেয়। সো এই কম্বিনেশনটা থেকে বেরোতে সরকার চাচ্ছে, এটা আমাদের জন্য একটা খুব ভালো বার্তা। নেক্সট কোয়েশ্চেন অন দ্যাট ইজ, উনি এটা কিভাবে করবেন? কারণ এটা তো শুধু বাজেটের ব্যাপার না, এটার সাথে আইন সংশোধনের প্রয়োজন আছে, এটার সাথে সরকারের যে নীতিমালা আছে সেখানে চেঞ্জ করতে হবে, অনেক কিছু চেঞ্জ করতে হবে। সো এই চেঞ্জগুলো আমরা আসলে দেখতে চাই। সেকেন্ড যে জিনিসটা আমি মনে করি খুব ইম্পর্ট্যান্ট, ইন এ সেন্স এটাই আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের জন্যে, যে সেটা হচ্ছে সরকার আমাদেরকে একটা সিগন্যাল দিচ্ছে যে না, বাংলাদেশ সরকার আসলে চাচ্ছেন যে ইকোনমি আবার গ্রোথ পাথে ফেরত আসুক। কারণ গত 3-4 বছর ধরেই দেখুন, আমরা যখনই আমাদের ইনফ্লেশন বাড়া শুরু করলো, আমরা কিন্তু সবাই চেঁচামেচি করা শুরু করলাম যে ইনফ্লেশন কন্ট্রোল করতে হবে। কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে গভর্নমেন্ট যেই স্টেপসগুলো নিল, তার একটা সাইড এফেক্ট হচ্ছে আমাদের গ্রোথ রেট, যেটা একটা কোভিডের আগে একটা পর্যায়ে 7-8% লেভেলে চলে গিয়েছিল, সেটা এখন কমতে কমতে 3% লেভেলে, 3-4% লেভেলে নেমে এসছে। 3-4% লেভেলে নেমে আসছে বললে যেই জিনিসটা বোঝা যায় না,
সেটা হচ্ছে দেখুন, বাংলাদেশে লেবার ফোর্স 4 থেকে 5% গ্রো করে প্রত্যেক বছর। তার মানে হচ্ছে আপনি যদি 4 থেকে 5% জব গ্রোথ করতে না পারেন, আপনার বেকারত্ব বাড়বে, আনএমপ্লয়মেন্ট বাড়বে। বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট বাড়লে পভার্টি বাড়ে। এবং আপনি যদি পভার্টি শুধুমাত্র যে ইনফ্লেশন হলে বাড়ে তা না, জবলেসনেস হলেও কিন্তু আপনার পভার্টি বাড়বে, এবং এটা আমরা স্পষ্ট দেখতে পাই। সো এই যে এই ট্রেন্ডটা ছিল, এবং আমাদের গত বছরে যে কন্ট্রাকশনারি বাজেট ছিল, আমাদের যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি ছিল, দুটোরই কিন্তু এক্স্যাক্টলি এই কাজটা করে। তারা দুটোই কিন্তু এফেক্ট করে যে গ্রোথ রেটটা কমিয়ে আনে, ইনফ্লেশনটা কন্ট্রোল করার চেষ্টা করে। ইনফ্লেশনটা কন্ট্রোল হয়েছে টু অ্যান এক্সটেন্ট, কারণ আমরা দেখেছি যে 14 থেকে এটা 8% লেভেলে নেমেছে, 8-9% লেভেলে নেমেছে। সাম্প্রতিক সময়ের চিত্র তো আবার মার্চ মাস থেকে আমরা আবার দেখছি যেটা আবার বেড়ে যাবে। এবং তেলের দামের জন্য যদি দেখি আমি, যেটা হচ্ছে সবচেয়ে বড় ইন্ডিকেটর, কারণ যেটা হয় যে বাংলাদেশে আপনি তেলের দাম বাড়ালে সাথে সাথে একটা স্পাইরাল এফেক্ট শুরু হয়, এবং সেখান থেকে ইনফ্লেশনারি স্পাইরালটা আবার শুরু হয়। সো তেলের দাম বাড়ানোর ফলে কিন্তু একটা ইনফ্লেশনারি প্রেশার তৈরি হবে, সেটা এই বছর আমাদেরকে এফেক্ট করবে। যেই কারণে সরকারের যে ঘোষিত 7.5% ইনফ্লেশন টার্গেট, সেটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাবে। বাট এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, দেখুন আমাদের ইনফ্লেশনের সবচেয়ে বড় ড্রাইভার কিন্তু আসলে এক ধরনের সাপ্লাই সংকট। মানে কীরকম, আপনি যদি বাজারে দেখেন যে সব কিছুর দাম একটু বাড়তির দিকে, এবং সেটা ইনফ্লেশন কিন্তু সেটাই প্রমাণ করে। কিন্তু এটার প্রাইমারি কারণ হচ্ছে আমরা আসলে প্রয়োজন মতো ইম্পোর্ট করতে পারছি না। বাজারে সরবরাহের একটা ঘাটতি তৈরি হয়েছে, এবং সরবরাহ ঘাটতির যদি আপনি মানে দিস ইজ এসেনশিয়ালি ইনফ্লেশন দুইভাবে হয়। আপনার হয় এক হতে পারে যে আপনার ডিমান্ড হঠাৎ করে বেড়ে গেছে, যে আমাদের সবাই আপনি বলতে চাচ্ছেন ওটি পলিসিগত কারণে না, সেটি ম্যানেজমেন্ট বা ডিস্ট্রিবিউশন সংক্রান্ত। যদি আমি বলি যে ইনফ্লেশন দুটো কারণে, হয়তো আপনার ডিমান্ড সাইডে থেকে ইনফ্লেশন হতে পারে, সাপ্লাই কনস্ট্রিকশন হলেও ইনফ্লেশন হতে পারে। আমাদের জন্য যেটা দেখা যাচ্ছে যে মনিটারি পলিসি কিংবা ফিসকাল পলিসি আসলে ডিমান্ড সাইডে কাজ করে, যেখানে যেটা ওগুলো কন্ট্রাকশনারি থাকার পরেও কিন্তু আমরা খুব একটা সুফল পাইনি ইনফ্লেশনে। কিন্তু আমরা যদি সাপ্লাই সাইডে কাজ করতে পারি, আমরা যদি আমদানির পরিমাণ বাড়াতে পারি কিংবা আমদানির সক্ষমতা বাড়াতে পারি, তাহলেও কিন্তু ইনফ্লেশন কমে আসবে। জি, আমরা নিশ্চয়ই এখন ডক্টর সালেউদ্দিন আহমেদ আপনার কথা শুনতে পাবো। একটু আপনার কাছে জানতে চাইছিলাম যে বাজেট বক্তৃতা নিশ্চয়ই আপনি শুনেছেন, সরকারের যে পরিকল্পনা, অর্থাৎ সরকারের আয় ব্যয়ের যে পরিকল্পনা, সেটি শুনে আপনার কি মনে হয়েছে? কতটা সংকট মেটানো বা অর্থনীতির পুনরুদ্ধারের চেষ্টা রয়েছে তার এই পরিকল্পনার মধ্যে? প্রথমত আমার মন্তব্য হলো যে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের বাজেট একটু এক্সপানশনারি হবে। বাজেটটা বড় হয়েছে, সে ব্যাপারে কোনো আমার আপত্তি নেই। কিন্তু সমস্যাটা হলো যে বাজেটের ব্যাপারটা হলো আপনার ডিপেন্ড করবে যে সম্পদ আহরণ এবং সে সম্পদটা কীভাবে অ্যালোকেট করবেন এবং কর্মকাণ্ডগুলো কিভাবে চালাবেন, কত এফিশিয়েন্টলি চালাবেন। অতএব সেই দিক দিয়ে আমি বলবো বাজেটটা ভালো হয়েছে, জনতুষ্টির বাজেট হয়েছে। পলিটিক্যালি ব্যবসায়ীরাও কিছুটা খুশি হবে, মানুষও খুশি হবে, কিন্তু আলটিমেটলি টেস্টটা হবে যে কতটুকু বাস্তবায়ন করতে পারলেন সেটাই। এখন সেই চ্যালেঞ্জটা বেশি আমি মনে করি, কারণ আমি তো হ্যান্ডেল করেছি এটা। এখানে রাজস্ব যেটা টার্গেট ধরা হয়েছে 6 লক্ষ কোটি টাকার উপরে, 6 লক্ষ কোটি টাকার, এবং সেইটা টার্গেটটা রিচ করা ভেরি ডিফিকাল্ট হবে আনলেস কিছু রিফর্ম এবং কিছু স্ট্রাকচারাল রিফর্ম এবং ইনস্টিটিউশনাল রিফর্ম না করি। এই একই সেট আপ দিয়ে, একই রকম লোক দিয়ে শুধু আদেশ নির্দেশে এই টার্গেট রিচ করতে পারবেন না, রেভিনিউ কালেক্ট করতে পারবেন না। আর আরেকটা বাইরে থেকে যে সম্পদ আনবেন, ধার করবেন, সেটারও লিমিটেশন আছে, সেটা ঋণের বোঝা বাড়তে থাকবে। অতএব আমার মতে সলিউশনটা যেটা হবে, সরকার যে বাজেট দিয়েছে
একটা শপিং লিস্টের মতো যা যা দিয়েছে সবগুলো যে ইমপ্লিমেন্ট করবে তা না। যেটা করতে হবে প্রাধিকার কতগুলি প্রায়োরিটি, এই যেমন কর্মসংস্থান আছে, তারপরে আপনার গ্রোথ বাড়াবেন, ইনফ্লেশন কমাবেন, এনার্জিটার প্রবলেম সলভ করবেন, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবেন, আর ওদিকে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে করবে। তার মধ্যে ওই সেক্টরের মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো আপনি বাছাই করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রজেক্টগুলি বাছাই করবেন। নতুবা যেটা হবে, আমাদের অনেক প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, আর সেই সঙ্গে খালি টাকা পয়সা দিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিয়ে দিলেন, শিক্ষা মন্ত্রণালয়ে টাকা দিলেন, কিন্তু সেটা ফল পাবেন সেটা মোটেও না। সেটাকে মনিটর করতে হবে, পিরিয়ডিক্যালি রিভাইজ করতে হবে। সেগুলো না করলে কিন্তু আপনার বসে থাকতে হবে প্রকল্পের সময়। সেই জন্যই দেখবেন, আমাদের দেশে যেটা হয়, 5 বছরের প্রকল্প 10 বছর লাগে, 10 বছর হয়। তারপরে আবার ওইদিকে ঠিক কস্ট ওভাররান হয়ে যাচ্ছে, হয়। অতএব বাজেটের চ্যালেঞ্জটা আমি মনে করি যে হলে যে যেগুলো প্রাধিকারভুক্ত জিনিসগুলো অতি দ্রুত সেগুলো ইমপ্লিমেন্ট করা। কারণ অনেক সময় দেখা যায় যে প্রকল্প পরিচালক অ্যাপয়েন্টমেন্ট হয় না, প্রকল্প পরিচালক ঘন ঘন বদলি হয়, তার দক্ষতা থাকে না। এবং আমরা লক্ষ্য করেছি যে আমরা ঠিক রেডি থাকি না, টাকা পয়সা বাইরের থেকে আসুক, যেখান থেকে আসুক, প্রকল্প ইমপ্লিমেন্টেশন রেডি থাকি না। মানে এটা প্রজেক্ট ডাইরেক্টর পাওয়া যায় না, প্রকিউরমেন্টে দেরি হয়, প্রকিউরমেন্টের স্বচ্ছতা থাকে না। এইগুলি কিন্তু খুব একেবারে ডিফিকাল্ট কিছু না। এইগুলি যদি সরকার করতে পারে ইমিডিয়েটলি, তবে আমার মনে হয় বাজেটটা ফলপ্রসূ হবে। এবার আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার রয়েছে। সরকারের বা বিভিন্ন সময় যেটি বলা হইতে, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমাদের রাজস্ব বলতে আসলে আয়কর নির্ভরতা, এটি মূল জায়গাতে। তো এনবিআর বহির্ভূত, নন এনবিআর যে আয়ের কথা বলা হচ্ছে, সেটি নিয়ে গুরুত্ব আরোপের কথা বিভিন্ন সময় আপনারাও বলে থাকেন। এবার সরকার 91,000 কোটি টাকা নন এনবিআর আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটিকে কিভাবে দেখছেন? এটা যথেষ্ট কিনা বা এটা কতটা আদায়যোগ্য বলে মনে করেন? শুনুন, নন ট্যাক্স রেভিনিউতে এনটিআর উপর ডিপেন্ড যে করবেন, সেটা কিন্তু খুব বেশি দূর যেতে পারবেন না। কারণ নন ট্যাক্স রেভিনিউ কিন্তু পরে যেটা হবে, লাইসেন্স ফির উপরে আঘাত আসবে, তারপর রিনুয়ালের উপর এসে আসবে, নানা রকম বিভিন্ন সার্ভিসেসের উপর ফি বাড়াবেন। অতএব সেইটা যে খুব একেবারে অনেক বাড়িয়ে ফেলবেন সেটা সম্ভব না। আপনাকে ডিপেন্ড করতে হবে ট্যাক্সের উপরে এবং প্রত্যক্ষ করের উপরে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে কিন্তু ডাইরেক্ট ট্যাক্স রিগ্রেসিভ। এইবারও কিন্তু দেখবেন ডিপেন্ড করা হচ্ছে ভ্যাটের উপর, এটা সবসময় করা হয়। ভ্যাটের উপর ডিপেন্ডেন্সি মানে কি, ভ্যাটটা অপেক্ষাকৃত দরিদ্র মধ্যবিত্ত লোকে বেশি এফেক্ট করে। আমি বিভিন্ন কনসেশনগুলো দেখলাম, সরকার কর রেয়ার দেবে, কিন্তু সেইগুলো দিয়ে দরিদ্র লোকের জীবন মান উন্নতি করবে হয় না। হয়তো রিফ্রিজারেটরের দাম একটু কমবে, হয়তো এয়ার কন্ডিশনের দাম কমবে, কিন্তু এটা কোয়ালিটি যে লোকের কন্ডিশন, লিভিং কন্ডিশন যে ইম্প্রুভ করে সেটা না। অতএব রাজস্ব আদায় করতে হলে অপেক্ষাকৃত যারা সচ্ছল তাদের উপর কর হিসেবে করে। আমাদের করটা কিন্তু রিগ্রেসিভ, আমাদের করটা মানে উপরের দিকে যত যাবে এটা একটা ফ্ল্যাট হয়ে গেছে আমাদের। আপনি কার্ভটা দেখেন, ওঠার পরে উপরের দিকে গিয়ে ফ্ল্যাট হয়ে গেছে। অতএব এই প্রত্যক্ষ করটা যদি আপনারা না বাড়ান, তবে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না, বেশি দূর যেতে পারবো না। আর তো ট্যাক্স নেটের কথা আছে, ট্যাক্স নেট বাড়াবেন ডেফিনেটলি, সেটা তো প্রয়োজন আছে। কিন্তু ট্যাক্স নেট তো বাড়াবেন, সেখানে অনেকে তো ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গায় যাদের ইনকাম আছে, তারা তো ট্যাক্স নেটের ভিতর আসছে না।
আপনি একটু আর আমাদের দেশে ট্যাক্স দেওয়ার প্রবণতাটা তো কম, এবং ট্যাক্স যে কালেক্ট করবে এনবিআর অফিসিয়াল শুধু তাদের দক্ষতা বা তাদের উপর ডিপেন্ড করলে চলবে না। আমি একটা এক্সাম্পল দিই। আমরা যখন এবার ইটিন করলাম, যে আমরা ইটিন অনেক কয়েক লক্ষ লোক ফিল আপ করেছে, সেখানে দেখলো 60% লোকের ট্যাক্সেবল ইনকাম জিরো। তার মানে 3 লক্ষ টাকার বেশি নাকি তাদের ইনকাম নেই। তার মানে এটা সম্ভব? 3 লক্ষ 3.5 লক্ষ টাকা নেই। তার মানে এনবিআর চেয়ারম্যান বললো, স্যার আপনি দেখেন সবাই কিন্তু ফাইল করেছে, তাদের টাকা নাকি 3.5 লক্ষ টাকার কম। অর্থাৎ এখন কিন্তু দরকার সিস্টেমটাকে ইসে করা। এই জন্য এনবিআর এর সংস্কারটা আমরা চেয়েছিলাম করতে। ট্যাক্স পলিসিটা ঠিক করবে একটা বডি, আর ট্যাক্স কালেক্ট করবে আরেকটা সংস্থা। কিন্তু এখন যে পলিসি করে সেই ট্যাক্স কালেক্ট করে। অর্থাৎ এই ব্যবস্থায় কিন্তু আপনারা বেশি দূর এগোতে পারবেন না ট্যাক্সে। জি, আপনার কাছে আবারও আসছি। আমরা একটু স্টুডিওতে আরেকটু আসতে চাই। জনাব আশরাফ আহমেদ, আপনার কাছে ছোট করে একটি বিষয় একটু জেনে নিতে চাই, তারপরে আমরা একটু বিরতিতে যাব। যেটি আপনি বলছিলেন ব্যবসায়িক পরিবেশের কথা, এবারও সরকার 1,12,000 কোটি টাকা অভ্যন্তরীণ খাত থেকে, ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। এটি আসলে যেটি ব্যবসায়ীদের যে ঋণ নেওয়ার যেই প্রবাহ, সেইখানে একটা মন্থর বা একটা বাধার পরিবেশ তৈরি করবে কিনা? হ্যাঁ, করবে, কিন্তু এটার আরেকটা আপসাইডও আছে। একটু এক্সপ্লেন করি আপনাকে নাম্বারগুলো। দেখুন, বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের ডিপোজিটের সাইজ ইজ অ্যাবাউট 20 লক্ষ কোটি টাকা। সরকারের ঋণ ইজ অ্যাপ্রক্সিমেটলি 5 লক্ষ কোটি টাকা। সো 1,25,000 কোটি টাকা যদি হয়, তার মানে সরকারের বছরের শেষে সরকার আরও 1,25,000 কোটি টাকা ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ করবেন। সেটা হলে কিন্তু সেটা মোটামুটি ব্যাংকিং সিস্টেমের 5%। এবং আমাদের যে ডিপোজিট গ্রোথ, তাতে সরকার যদি 5% যদি আরও বড়োইং বাড়ায়, তাহলে আসলে আমরা যে এখন যেই সমস্যাটার ভিতরে আছি, যে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 5-6% লেভেলে নেমে এসছে, এবং যেটার ফলেই কিন্তু আসলে আমাদের যে ইকোনমিক ডিস্ট্রেস যেটা আমরা দেখছি, এটার প্রাইমারি কারণ ড্রাইভার কিন্তু এটা। এই জিনিসটা কন্টিনিউ করলে আসলে ক্রাউডিং আউট এফেক্ট, যেটা যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বড়োভাবে কমে যাবে। এখানে আসার ব্যাপার একটা, সেটা হচ্ছে যে সরকার 1,12,000 কোটি টাকা বড় ঋণ নেবেন ঠিকই, কিন্তু পুরনো ঋণের মধ্যে থেকে রাফলি 50 থেকে 60,000 কোটি টাকা ফেরত দেবেন। সো নেট বড়োইংটা হয়তো বা এতখানি বাড়বে না। সো এই জন্যেই আমরা আমি যেটা আশঙ্কার ব্যাপার, যেটা আমাদের, যে সরকারের যদি রাজস্ব আহরণ যদি কম হয়, যেটা আমরা ধরে নিতে পারি যে টার্গেট থেকে কম হবে। এনবিআর এর কিন্তু গত বছরও আপনার রেভিনিউ গ্রোথ হয়েছে 11% গত এই ফিসকাল ইয়ারের প্রথম 9 মাসে। এনবিআর এর যে ট্যাক্স গ্রো করছে না তা কিন্তু না, কিন্তু আমরা যে সবাই খালি বলি যে এনবিআর কে বছরের যে টার্গেটটা দেওয়া হয় সেটা ফুলফিলড হয় না। টার্গেট তো অনেক বড় টার্গেট। বেসিক্যালি আপনি 30% গ্রোথ টার্গেট দিচ্ছেন, 11% 12% লেভেলে অ্যাচিভড হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, সরকার তো যখন খরচটা কমিট করে ফেলে, সেই খরচটা করতেই হয়, কিন্তু যদি আয়টা সেই অনুসারে না হয়, তখন যে শর্টফলটা থাকে, তখন সেটা ব্যাংকের থেকে ঋণ নিতে হয়। যেই কারণে ব্যাংকের ঋণটা দেখা যায় সবসময় যে সরকার বছর যখন শুরু করে, বছরের শেষে কিন্তু সেটা রাখতে পারে না। জি, আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আমাদের সাথে এরই মধ্যে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, তার সাথে পরিচিত হয়ে নেই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর, আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আলোচনা করছিলাম বাজেটের নানান দিকগুলো। আমাদের সাথে স্টুডিওর বাইরে রয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। একটু তার কাছ থেকে শুনে আসি, পরে আবার আমরা স্টুডিওতে আসবো। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি বলছিলেন বেশ কিছু সংস্কারের উদ্যোগ আপনি নিয়েছিলেন আপনারা ওই সময়টাতে, যখন আপনারা দায়িত্বে ছিলেন, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আজকে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতার শুরুতেও তিনি বারবার যেটি দিয়ে আসলে শুরু করছিলেন, যে অর্থনীতির গতি ফেরানোর জন্য রাজনৈতিক সংস্কার দরকার। আমরা দেখছি বেশ কয়েকদিন ধরেই যে ব্যাংক খাতে এক ধরনের, আবার একটা বিশেষ করে ইসলামী ব্যাংক কেন্দ্রিক এক ধরনের অস্থিরতা বলা হচ্ছে, এটি বিরোধী দলের জন্য দায়ী। আবার আমরা দেখলাম এই সরকারের দায়িত্ব নেওয়ার শুরুতেই রাজনৈতিক বিবেচনায় গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে যেই রাজনৈতিক সংস্কারের কথা অর্থমন্ত্রী বলছেন, সরকারি দল বা বিরোধী দলের মধ্য থেকে, সেটি কতটা দেখছেন যেটি অর্থনীতির ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে?
আমার যেন ফ্র্যাঙ্কলি আমার যেন মনে হচ্ছে কেমন জানি আমরা আগের আবর্তে কিন্তু আবার চলে যাচ্ছে কিনা। প্রায় 3 মাস সময় হলো, 3 মাস সময়ের মধ্যে ব্যাংকিং সেক্টরে যে কতগুলো অ্যাকশন ইজিলি নেওয়া যেত, 5টা ব্যাংককে একত্রিত করা হলো, ইসলামী ব্যাংকের সমস্যা, এটা এতদিন খালি চেয়ারম্যান কে হবে, এমডি কে হবে, এইটা নিয়ে নানা রকম বিষয়তে আমরা আছি। এটা মোটেও সঠিক হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকে শক্ত অবস্থান নিতে হবে, সরকারকে শক্ত অবস্থান নিতে হবে, কে এসে আন্দোলন করবে অফিসের সামনে, এইগুলোকে সব আপনার তাদের সাথে কথা বলে এঙ্গেজ করে এটা কমাতে হবে। অতএব আমরা কিন্তু সময় পার হয়ে যাচ্ছি। সিমিলারলি এনবিআর এর যদি সংস্কার না করি, একই সেটের অফিসার যে পলিসি নেবে আবার যে যারা কালেক্ট করবে, তাতে কিন্তু আপনারা ব্যবসায়ীরা কিন্তু সাফার করে। আপনার ব্যবসায়ী অনেকে বলে যে পলিসিগুলো যেটা না হয় সেটা অ্যাডহক, আবার অ্যাপিল করলে আবার সেটা কারো ডিসক্রিশনারি পাওয়ারে আবার পার পেয়ে যায়। অতএব আমরা বলেছিলাম যে ট্যাক্স পলিসি, রেভিনিউ পলিসি সম্পূর্ণ একেবারে প্রফেশনাল ভঙ্গিতে করবে আর কালেক্ট করবে অন্য সংস্থা। পৃথিবীর সব দেশে তাই, কিন্তু আমরা এটা এখানে করতে পারছি না। এবং দুঃখজনক আমার মনে হয় এটা যদি না করি, ওই 7, 8, 9, 10-এর বেশি আমরা উঠতে পারবো না, 9, 10-এর বেশি উঠতে পারবো না। কারণ পার্শ্ববর্তী দেশগুলোকে দেখেন সবারই, এইবার কিছু কিছু দেশের আপনার আছে 25 থেকে 26% লোকজন ট্যাক্স দেয়, কারণ সেখানে সিস্টেমটা এরকম। প্লাস আরেকটা যে বড় জিনিস হলো, সেখানে সরকারের যে সার্ভিসগুলো, সরকারের যে অ্যাকশনগুলো, সেগুলো ব্যবসায়ীরা উপকৃত হয়, সাধারণ মানুষ উপকৃত হয়। এখন যদি রেগুলেশন যদি আবর্তে যদি ব্যবসাটা ঘোরে, 10 জায়গার থেকে ক্লিয়ারেন্স নিতে হয়, তারপর একটা পলিসি একজন নিল, আরেকজন অফিসার সেটাকে বাদ দিয়ে দিল, ডিসক্রিশন, বিশেষ ক্ষমতা, এগুলো হলে তো ব্যবসা বাণিজ্য তো আপনার ইসে হবে না। অতএব এগুলো ঠিক করার জন্য কিন্তু এই যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো না করলে আমরা এগোতে পারব। এখনই কিন্তু সময়, ইমিডিয়েটলি সেটা না করলে আমরা যতই আমরা বলি এই যে এই আদেশ দিলাম, নির্দেশ দিলাম, এগুলো করে কিন্তু কোনো লাভ হবে না। জি, আপনার কাছে আরও একবার আমি আসতে চাই, তবে তার আগে একটু স্টুডিওতে আমাদের সাথে মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছ থেকে যেটি তিনি বলছিলেন এনবিআর এর সক্ষমতা নিয়ে, অর্থাৎ সরকারের যে লক্ষ্যমাত্রা রাজস্ব আদায় সেটি কতটা আদায় হবে সেটি নিয়েও তিনি বলছিলেন এটি কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে বাজেট আজকে দেয়া হলো, তাতে আপনি কি কোন কোন জায়গাটাতে চ্যালেঞ্জ দেখছেন? এখন পর্যন্ত আলোচনায় মূল্যস্ফীতি বা এই যে রাজস্ব আদায়, এই চ্যালেঞ্জগুলো এসছে, আপনি কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এনবিআর যে রাজস্বটা আহরণ করবে অর্থনীতির থেকেই তো করবে। অর্থনীতি যদি চালু থাকে তাহলে তার রেভিনিউ আর্নিং সেইভাবে হয়। আর একটা তো তার নিজের, স্যার যেমনটি বলতেছিলেন যে পলিসি আর বাস্তবায়নটাকে যেটা সেপারেশন করা হয়েছিল সেখান থেকে, বা অটোমেশনটা করলে যেটা হতো, সেই দিকে যদি না যাওয়া হয় আর অর্থনীতি যদি অসুস্থই থাকে, তো তাহলে তো এনবিআর ওর টার্গেট দিয়ে তো লাভ হচ্ছে না, কারণ সে ওইটা করতে পারবে না, করতে পারছেন না। কিছুক্ষণ আগেও আশরাফ যেটা বলতেছিলেন আর কি, যে রেভিনিউ আর্ন হবে না, আমি জানতেছি, বুঝতে পারতেছি, অথচ আমি ব্যয় তো করেই ফেলছি, ব্যয় করা যাবে। যেমন আমি বলি, যেখানে এনবিআর এর ভাগে এবার রেভিনিউয়ের এর দায়িত্ব পড়েছে 6.4, আর আপনি দেখেন পরিচালন ব্যয়, সরকারের পরিচালন ব্যয় সেও প্রায় একই ধরনের, ওই 6 কত পাশাপাশি। কিন্তু এনবিআর এরটা আমার হচ্ছে ইফ, যদি হয়, মানে আমি অনিশ্চিত, তার অতীতের রেকর্ডটা বলছে না যে সে পারে, অথচ আমার পরিচালন ব্যয়টা কিন্তু থেকেই যাবে। এখানে তো আমি থামতে পারবো না। এখানে প্রায় 22% হচ্ছে আপনার ওই সুদ, অতীতের সুদ, যেটা সুদ আমি নিয়েছি, আমি ইকোনমিতে ওই টাকা নিয়েছি, অথচ আমি এখন সেই সুদ আমার এখন এটা বাধ্যতামূলক পে করতে হচ্ছে। আরও অন্যান্য ব্যয় আছে, অর্থাৎ আমি ব্যয়টা কিন্তু থামাতে পারছি না বা থামানো যাচ্ছে না, অনিবার্য হয়ে গেছে। কিন্তু আমার রেভিনিউ আর্নিংটাও অনিবার্য হয়নি, ও আরও ইফ অ্যান্ড বাটের ভিতরে পড়ে আছে। ইফ অ্যান্ড বাটের থেকে বেরিয়ে আসার একটাই পথ হচ্ছে আমাকে ইকোনমিকে আগে সক্রিয় করতে হবে। যেমনটি বলা হলো, ব্যাংকিং খাত সবচেয়ে রেভিনিউয়ের
সবচাইতে বড় একটা সুরক্ষা, কারণ ব্যাংক টাকা নেয়, টাকা লঙ্ঘি করে, ব্যবসা বাণিজ্য চলে, সেখান থেকে আমার একটা রেভিনিউ আসে। সেই জায়গাটা যদি স্থবির হয়ে থাকে তাহলে এই যে এনপিএল বাড়তেছে, এনপিএল বাড়া মানে কি, আমার তো আর ওখান থেকে আর কিছুই নেওয়ার নাই, থাকছে না। তো সুতরাং ব্যাংকিং খাতকে আমি যদি সক্রিয় না করতে পারি, সুস্থ না করতে পারি, পুঁজিবাজার আমার আর একটা পুঁজির সরবরাহের একটা বড় উৎস, সেই পুঁজিবাজার যদি ফ্ল্যাট হয়ে পড়ে থাকে তাহলে সেখানে সরকারের এই যেটা প্রত্যাশা করা হচ্ছে যে বেসরকারি খাতকে আমি অর্থনীতিকে ঘুরাবো, অর্থনীতি ঘুরাবার অনিবার্যতা, কিন্তু অর্থনীতিকে ঘুরানোর জন্য ওনাকে তো আমি কোনো লোন দিতে পারছি না, তো টাকা নাই। হ্যাঁ, কারণ সরকার নিজেই তার ব্যয় নির্বাহের জন্যে তাকে নিজেই ওই ট্রেজারি বন্ড আর করে করে তার ওই ব্যাংকের থেকে তার টাকা তুলে নিতে হচ্ছে, তাহলে ব্যাংকের কাছে থাকছে না কিছুই। সুতরাং বেসরকারি খাত সেটা না পেলে তো অর্থনীতি ঘুরবে না, কারণ বেসরকারি খাত যদি সত্যি বিনিয়োগে বা উৎপাদনে এখন যায় তাহলে কর্মসৃজনটা হয়। আমাদের টোটাল যে কর্মসৃজন হয় তার ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে বেসরকারি খাত। তো সেই বেসরকারি খাত যদি চুপ হয়ে থাকে তাহলে কর্মসৃজন হচ্ছে না। সরকারি খাতের কর্মসৃজন তো খুব অত্যন্ত নস্যিমাত্র, তাও বহু পোস্ট খালি আছে তা এখন এই জন্যেই স্যার যেটা বলতেছিলেন, অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন পিছিয়ে যাচ্ছি। আমি ট্যাক্স জিডিপি রেশিওটা উঠানোর ব্যাপারটা আজকেও আমি হঠাৎ করে খেয়াল করলাম, সেই আবাসন খাতে সেই কালো টাকা সাদা টাকার সেই ব্যাপারগুলো রয়ে যাচ্ছে। তা রয়ে যাওয়া মানে কি, এই যে ওয়ার্ল্ড ব্যাংক IMF বারবার বলতেছে তুমি সব জায়গায় করের দিও না বলছে, এইটা কিন্তু স্পষ্ট করতেছে না। ম্যাক্সিমাম করের রেয়াত দেওয়া হয়ে যাচ্ছে ওই আপনার এই আবাসন খাতে, কারণ ওকে এমনভাবে লেখা আছে যে তার প্রশ্নও করা হবে না, তার উৎস নেই। তার মানে আমি এনকারেজ করছি, এই এনকারেজটা এটা কতটা যৌক্তিকসঙ্গত। একটি বৈষম্য বিরোধী আন্দোলনের পরে সৃষ্ট যে সরকার, সেই সরকার এই যে কি বৈষম্যকে কি নিরুৎসাহিত করছে না বৈষম্যকে উস্কে দিচ্ছে। কারণ আমি বলি ওই বেসরকারি খাতের এই কি বলে রিহাবের খাতের, হ্যাঁ গৃহায়নের খাতের, গৃহ নির্মাণ খাতের একজন যদি কর দিতে হবে না, তার শস্যের উৎস জানা প্রয়োজন হবে না, তা সে তো 40 লাখ টাকার ফ্ল্যাট তো সে 60 লাখ টাকাতে কিনবে, কারণ তার কোনো অর্থের হিসেব দিতে হবে না, তার টাকা দিতে হবে না, তার দিতে হবে না। আর অন দ্য আদার হ্যান্ড যে লোক ন্যায় আয় করছে সে তো 40 লাখ টাকা, তার এর বেশি পুঁজি নাই তার, সে তো এখানে করতে পারবে না। তা ফলে হচ্ছে কি বৈষম্যটা তো আমি চোখের সামনে স্পষ্ট করে দিয়ে দিচ্ছি। এইখানে আমি একটু ছোট করে জানতে চাই, এই সরকারও বিশেষ করে হুইপও বলছিলেন এর মধ্যে যে এবার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না, কিন্তু তারপরও অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একবারে খুব কড়াভাবে উঠাই দিয়েছে। না শুধু এই সরকারের হুইপও বলছিলেন এর মধ্যেই, কিন্তু তারপর আবার আমরা দেখলাম অর্থমন্ত্রীর আজকের ঘোষণায় সেটি এসছে অর্থবিলে। কেন, মানে সরকার কি বাধ্য হচ্ছে কোনো কারণে? সবগুলো সরকারই তো প্রতিশ্রুতি দেয় কিন্তু পরে এটি কন্টিনিউ থাকে, কারণ না বিশেষ করে কালো টাকা সাদা টাকার ব্যাপারে গত বছরের আগের বছর কিন্তু সারা বছরই কিছু বলে নাই, সবাই মনে করছিল এটা থাকবে না। একবারে মগরিবে রক্তে মানে একবারে লাস্টের দিন বললো কি এটা আছে, সবাই আশ্চর্য হয়ে গেল, টিআইবিও বললো এটা কি হলো। আচ্ছা, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার সময় এসে একেবারে আইন করেই বলে দিল যেটা থাকবে না, চিরতরে উঠে গেল ইত্যাদি। ইভেন এনারাও প্রথম দিকে নাকি বলছিলেন, আমি আজকে এটা বিস্মিত হয়ে গেলাম যে একেবারে ঠিক সেই একই ল্যাঙ্গুয়েজে কোনো প্রশ্ন করা হবে না, তারপরে এই সময় থেকে এই সময় কোনো আইনে যাই থাকুক না কেন। তাহলে আমার সংবিধানের সে যে 20-এর 2 ধারায় যে কথাটা বলা আছে যে রাষ্ট্র এইটা নিশ্চিত করবে যে কেউ যেন তার অনুপার্জিত অর্থ ব্যবহার না করতে পারে বা ভোগ করতে না পারে, তো এটা তো সেটাই হচ্ছে, অনুপার্জিত অর্থ সে ফ্ল্যাট কিনছে। বুঝলাম যে রিহাব সেক্টর একটা বিরাট কন্ট্রিবিউটর, এখানে বহু লোকের চাকরি আছে, এখানে হচ্ছে, এটা ভালো ফ্লাওয়ারি সে হচ্ছে, কিন্তু তাই বলে নট এট দ্য কস্ট অফ মোরাল অব্লিগেশন। জি, আমরা একটু আবারও স্টুডিওর বাইরে ডক্টর সালেউদ্দিন আহমেদ একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয়ে জানতে চাই। এই অর্থমন্ত্রীও দায়িত্ব নেওয়ার পরে তিনি বৈদেশিক ঋণ নিয়ে ব্যাপকটা হতাশা ব্যক্তই করেছিলেন বেশ কয়েকবার বক্তব্যে, কিন্তু
বাজেটে এই সরকারও 1,16,000 কোটি টাকা বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার একটা পরিকল্পনা নিয়ে রেখেছেন। মানে দিন শেষে তিনিও বাধ্য হলেন, মানে আপনি কিভাবে দেখেন, কেন বাধ্য হচ্ছেন? না, বাধ্য তো হচ্ছে কারণ আপনার সম্পদ তো আপনার, কারণ দেশের যে উৎস আছে, ট্যাক্স রেভিনিউ বলেন, নন ট্যাক্স রেভিনিউ বলেন, আপনি পুরোটা দিয়ে আপনি রাজস্ব বাজেট এবং ডেভেলপমেন্ট বাজেট আপনি ইসে করতে পারবেন না, ফাইন্যান্স করতে পারবেন না, বাইরে থেকে আনতে হবে। এটা একটা এক নাম্বার। আর দ্বিতীয়ত বাংলাদেশের ঋণের কিন্তু জিডিপি রেশিও কিন্তু এখন আমরা 40-এর উপরে উঠি নাই। বোধ প্রাইভেট সেক্টর ঋণ, মানে দেশীয় ঋণ আর বাইরের ঋণ সরকারের, সেদিকে থ্রেশহোল্ডের নিচে আছি। কিন্তু এটা মিন করে না যে বাইরে থেকে আমরা টাকা আনবো, কিন্তু বাইরে থেকে আনতে হবে, কিন্তু শর্তগুলো সঠিক হতে হবে এবং সহজ শর্তে সম্ভব, এবং গ্রেস পিরিয়ড বেশি থাকতে হবে। আর সবচেয়ে বড় জিনিসটা হলো আমার ফেল্ট নিড, আমি কিসের জন্য ঋণটা আনবো। মানে অনেকটা ঋণ করে পোলাও খাওয়ার মতো না, যে পাচ্ছি বাইরে থেকে দিচ্ছে, যেখান থেকে আমরা ব্যবহার করি তা না। অতএব বৈদেশিক ঋণের সবচেয়ে বড় একটা ক্রাইটেরিয়া হলো এটা এফিশিয়েন্টলি ব্যবহার করছে কি না, প্রজেক্টগুলো আমাদের সুবিধার জন্য হচ্ছে কিনা, মানুষের কল্যাণের জন্য হচ্ছে না, দেশে অর্থ। অতএব সেগুলো দেখলে কিন্তু মোটামুটি যে বাইরে থেকে ঋণ নেওয়ার যে একটা ইচ্ছা প্রত্যাশা করেছেন, সেটা আমি মনে করি ঠিক আছে। তবে যেনতেনভাবে ঋণ নেওয়া ঠিক হবে না। যে কোনো প্রজেক্ট থাকলেই প্রজেক্টের জন্য আনবে, কারণ একটা টেন্ডেন্সি থাকে সরকারে, বাইরের থেকে টাকা যদি আসে যে কোনো প্রজেক্ট আমরা নিয়ে নেই, মানে জবাবদিহিতার ইসে থাকে না। ভ্যালু ফর মানি, যেটা অর্থমন্ত্রী বললেন, ভ্যালু ফর মানি আর তখন থাকে না। অতএব বাইরে থেকে আনবেন, কিন্তু বাইরে থেকে আনাটা একটু আজকাল ডিফিকাল্ট হবে, সফট লোন পাওয়া ডিফিকাল্ট হবে, এখন একটু হায়ার ইন্টারেস্টে আনতে হবে, গ্রেস পিরিয়ড কমে যাবে, ওসিআর বা কমার্শিয়াল রেটেই আনতে হবে ঋণ। অতএব সরকারকে কিন্তু এই জন্য আর্থিক ব্যবস্থাটা এবং আর্থিক যে সেটা খুব আরো ভালোভাবে ম্যানেজ করতে হবে। আমার মনে হয় প্রথমত আমার কি সম্পদ আমি নেব, আহরণ করতে পারবো, সেটা দেখেই কিন্তু সামনের দিকে এগোতে হবে প্রজেক্টে। সব প্রজেক্ট নিয়ে নেব, এডিবিতে অনেক প্রজেক্ট নেব এবং চেষ্টা করব 5 বছর প্রজেক্ট 10 বছরে করব, সেটা জিনিসটা অ্যাভয়েড করতে হবে। জি, আপনাকে আমাদের সাথে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের স্টুডিওতে আমরা একটু আপনার কাছে, জনাব আশরাফ আহমেদ, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব। সৃজনশীল অর্থনীতির খাত নিয়ে এবারের বাজেটে অর্থমন্ত্রী একটু আলোকপাত করেছেন এবং গুরুত্ব দিতে চান, তার কয়েকটি গুরুত্বের মধ্যে এটি একটি। এটিকে আসলে কিভাবে দেখছেন আপনারা, কতটা সরকার উদ্দেশ্য সফল হবে, সেই উত্তর আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে আমি একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকেন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আশরাফ আহমেদ, একটু আপনার কাছে যেটি বলছিলেন বিরতির আগে, যে অর্থমন্ত্রী তার বক্তব্যের একটি জায়গায় বেশ এর আগে থেকেও তিনি বলছিলেন যে ক্রিয়েটিভ ইকোনমিতে তারা নজর দিতে চান, আজকের বক্তব্যও এসেছে। এটি কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? একটু যদি খেয়াল করে দেখুন যে ওনারা আসলে সৃজনশীল অর্থনীতি বলতে আসলে ঠিক এক্স্যাক্টলি কোন জিনিসটা ইন্ডিকেট করছেন, এবং ওইখানে যদি দেখেন আপনি, সেখানে অনলাইন কন্টেন্ট থেকে শুরু করে অনলাইন সফটওয়্যার থেকে শুরু করে অনেক কিছু আছে, যেই সার্ভিসেসগুলোর জন্য আসলে আমি মনে করি ইনভেস্টমেন্ট করাটা খুব জরুরি। এটার মধ্যে আপনি এটাকে এক্সটেন্ড করলে ধরেন আপনি যদি বলেন যে গেমিং সফটওয়্যার, সেটাও কিন্তু এটার মধ্যে পড়ে। কিন্তু এই ব্যাপারে কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে সরকারি অর্থ বরাদ্দের চাইতেও এটা প্রয়োজন আছে, এই বেসলাইনটা ইনভেস্টমেন্টটা দরকার আছে, কিন্তু এটা থেকে বড় একটা কাজ যেখানে বাকি রয়ে গেছে। দেখুন, বাংলাদেশ থেকে সার্ভিস এক্সপোর্ট, এটা প্র্যাকটিক্যালি একটা ইম্পসিবল সিচুয়েশন করে দেওয়া আছে। কেন? আপনি যদি গার্মেন্টস এক্সপোর্ট করেন, আপনাকে টার্নওভার ট্যাক্স দিতে হয় 0.6%, এবং সেটাই ফুল অ্যান্ড ফাইনাল ট্যাক্স হয়ে যায়। আমি যদি আজকে সার্ভিস এক্সপোর্ট করি, ধরা যাক আমি আজকে একটা গেমিং সফটওয়্যার বানালাম, সেটা আমি এক্সপোর্ট করলাম,
আমাকে কিন্তু ট্যাক্স দিতে হবে 10%, যদি না আমি ওই যে আইটি সফটওয়্যার কোম্পানি হিসাবে লাইসেন্সড হই। এখন আমি যখন গেমিং সার্ভিস দিচ্ছি সেটা কিন্তু সফটওয়্যার না, আমি যখন ফাইন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছি অনলাইনে সেটা কিন্তু গেমিং সফটওয়্যার না। আপনি যদি আজকে একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন দেওয়ার জন্য একটা কোম্পানি খোলেন, সার্ভিস কোম্পানি খোলেন, আপনাকে ট্যাক্স 10% এআইটি দিতে হবে। এবং এটা মানে ধরে নেওয়া হয় যে আপনি কোনো অবস্থাতে এই ব্যবসা বাংলাদেশে বসে করতে পারবেন না। এই যে এই সার্ভিস সেক্টর, সার্ভিস এক্সপোর্ট, এই জিনিসটার যে ফান্ডামেন্টাল ট্যাক্সেশন এবং এক্সচেঞ্জ কন্ট্রোল রেগুলেশনে যেই রেস্ট্রিকশনগুলো আছে, সেটার দিকে আমি মনে করি খুব জরুরি ভিত্তিতে নজর দেওয়া দরকার। এইখানে আসলে ওই 100, 200, 300 কোটি টাকা, হ্যাঁ এটা একটা ভালো স্টার্টিং পয়েন্ট। এটাতে আসলে যেই কাজটা করা দরকার, যে রেগুলেটরি চেঞ্জগুলো বেসলাইন হিসাবে নেওয়া দরকার, সেটা কিন্তু শুরু হচ্ছে না। সেটা না হলে এটা কাজ করবে না, এটাই হচ্ছে বেসলাইন। এখানে দেখুন, যেহেতু আমরা সার্ভিস নিয়ে কথা বলা শুরু করলাম, বাংলাদেশের ইকোনমিক গ্রোথের সবচেয়ে মানে আমাদের ইন্টারনাল কন্ট্রিবিউশন টু জিডিপি 55% এখন সার্ভিস থেকে আসে। সার্ভিস থেকে আমরা ট্যাক্স কালেকশন করি কত, সেটা যদি জিজ্ঞেস করি দেখবেন এটা একটা অত্যন্ত মর্মান্তিক একটা আনসার পাবো আমরা। দেখা যাবে যে ইন্ডাস্ট্রি থেকে যা ট্যাক্স আসে সবটাই আসে ম্যানুফ্যাকচারিং খাত থেকে, সার্ভিস থেকে ভার্চুয়ালি কোনো ইনকাম ট্যাক্সই আসে না। ভার্চুয়ালি যদি আপনি দেখেন যে ওখান থেকে যে অ্যাকচুয়ালি ভ্যাট কত আসে, সেই সংখ্যাটাও খুবই কম। এবং এই যে এই ইনফর্মালিটি এবং এই সার্ভিস সেক্টরে, এটার জন্যে কিন্তু আমরা না করতে পারছি ট্যাক্স রিফর্মস, না করতে পারছি আমাদের জব ক্রিয়েশন। এবং সিম্পলি একটা জিনিস, আরেকটা জিনিস যেটা বলি, দেখুন প্রত্যেক বছর 5 থেকে 7 লাখ গ্র্যাজুয়েট বের হন। তারা কেউ কিন্তু ব্লু কলার কাজ করতে চান না, তারা কেউ ফ্যাক্টরি শ্রমিক হতে চান না, তারা সবাই হোয়াইট কলার চাকরি চান। কিন্তু আপনি যদি সার্ভিস সেক্টর যদি এক্সপ্যান্ড করতে না পারেন, আপনি যদি সার্ভিস এক্সপোর্ট করতে না পারেন, এই ইন্ডাস্ট্রি কোত্থেকে গ্রো করবে? লোকাল কনজামশনের উপরে তো সার্ভিস ইন্ডাস্ট্রি এখন যা আছে তার থেকে খুব বেশি বড় হওয়া সম্ভব না। সো এই যে এই সার্ভিস ইন্ডাস্ট্রির ব্যাপারে এই যে ফোকাসের অভাব, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে। জি, একটু মোহাম্মদ আব্দুল আজিজ, একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। ক্ষুদ্র মাঝারি শিল্পে বেশ কিছু প্রণোদনা, ব্যবসায়ী বান্ধব আরও বেশ কিছু উদ্যোগ রয়েছে। আবার সরকারের যেহেতু ব্যয়ের পরিধি বাড়ছে, সেক্ষেত্রে ট্যাক্সের পরিধিও বাড়াতে হচ্ছে, সাধারণ মানুষের উপর ট্যাক্সও আসছে। আবার সেটিকে ব্যালেন্স করার জন্য সামাজিক নিরাপত্তা খাতেও সরকার কিছু ইনভেস্টমেন্ট করছে। দিন শেষে এই সবগুলো পর্যালোচনা নিলে আপনি এবারের বাজেটকে কিভাবে দেখেন? জনবান্ধব, মানে সাধারণ মানুষ বান্ধব, নাকি ব্যবসায়ী বান্ধব? আমি তিনটেই একসাথেই দেখি। কেননা বাজেট বক্তৃতার ভিতরে বেশ কয়েক জায়গায় স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আমাদের অর্থনীতি অনেকটা অচল হয়ে আছে। বিশেষ করে ইনফর্মাল সেক্টর, বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ। আর বড়রা তো আছে অন্য সমস্যায়, তার গ্যাস নাই, তার বিদ্যুৎ নাই, সে কিছু করতে পারছে না, তার তো সমস্যা আছে। কিন্তু আমাদের ইকোনমির একটা বড় প্রাণ হচ্ছে কিন্তু এই ইনফর্মাল সেক্টর বা স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল। তাদেরকে যদি আমি একটু সহায়তা দিতে পারি, ক্যাশ ইনসেন্টিভ দিয়ে হোক, আর এই ইনসেন্টিভ দিয়ে হোক, ভর্তুকি দিয়ে হোক, কিংবা করের কিছু রেয়াত দিয়ে হোক, তাকে যদি দাঁড় করাতে পারি, তাহলে হি ক্যান কন্ট্রিবিউট টু দ্য ইকোনমি। ওই আমি ট্যাক্সের কথা বলি বা আর অন্যান্য কিছুতে আসতে বলি, কিন্তু সেখানে প্রশ্নটা হচ্ছে ওই আবার শর্ত সাপেক্ষ, ইফ বাট আর কি। যদি এটা করেন তাহলে ওটা হবে। তো এবারের বাজেটে এই লক্ষণটা লক্ষ্য করা গেছে যে প্রায় অ্যারাউন্ড 60,000 crore টাকার মতন আপনার এই যে 60টা কতটা ইয়েতে যে সুযোগগুলো দেওয়া হয়েছে, সেগুলো যদি আমি শ্রেণীভাগ করি, তাহলে কিছু দুস্থ লোকেদের কিছু বিষয় আছে, কিছু পণ্যের শুল্কের হার কমানোর ব্যাপার আছে, কিছু আছে ইনসেন্টিভ দেওয়ার ব্যাপার আছে। তাহলে এইগুলো দিয়ে লক্ষ্যমাত্র যদি লক্ষ্য যদি থাকে যে সেই ইকোনমি দাঁড়া করাবে বা ইকোনমি ঘুরবে করবে, তাহলে এটা হবে। কিন্তু এখানে ইফ আর বাট হচ্ছে যে আপনি একটা নীতিগত সিদ্ধান্ত দিলেন ঠিকই, এটা বাস্তবায়নে যে কি যাবে, এরকম ধরনের অনেক ইনসেন্টিভের কথাবার্তা অতীতেও আছে বা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু ঠিক মতন যেই কার্যকর হয়নি। এখানে একটা জিনিস আমি মনে করি, পলিটিক্যাল কমিটমেন্ট এক জিনিস, আর বাস্তবায়নের কমিটমেন্ট বা বাস্তবায়ন যারা করবে তাদের ওইটাতে রেসপন্ড করা আরেক জিনিস। আমি খুব ভালো ভালো কটা কথা বললাম, নীতি দিয়ে দিলাম,
কিন্তু দেখা গেল যে আমার ওই যে লোক এটি ইমপ্লিমেন্ট করছে সে ওর ভিতর থেকেও ঢেউ গুনে পয়সা নেওয়ার একটা স্টাইলে এসে চলে যাচ্ছে। এইটা যদি আমি না থামাতে পারি, আমি এই জন্যই পলিটিক্যাল কমিটমেন্টে বলতেছি, ওই যে এনবিআর থেকে সেপারেশন করার ব্যাপারটা বক্তৃতার ভিতরে তিনি আবার রিয়াটিরেট করেছেন, বলেছেন যে এটার থেকে এটা আলাদা করব বা করা হবে, স্টাডি করছেন। কিন্তু এটা যদি সময় সাপেক্ষ হয়ে যায় তাহলে এটার তো উদ্দেশ্য সফল হবে না। সফল সাপেক্ষ এই যে যেমন সৃজনশীলের কথাগুলো যেগুলো বলা হচ্ছে, এটা বিষয়টা অন্যভাবে, যেমন এই আইটি সেক্টরে এদেরকে সুবিধা, এখানে তো কিছু আইনের ব্যাপার আছেই। কিন্তু যেটা আমি বিভিন্ন সময় মনের সাথে আমার অর্থমন্ত্রীর সাথে আমার আলাদা কিছু আলাপ হয়েছে অনেক সাবজেক্ট সার্ভিস নিয়ে বা ব্যবহার নিয়ে, সেখানে এই ক্রিয়েটিভের ব্যাপারটা তিনি এইভাবে বলেছেন যে একটা সেক্টর হচ্ছে কথার কথা নাট্য বিভাগ, নাটক যারা নাটক করে এই লোকগুলো হয়তো বিক্ষিপ্তভাবে কেউ হয়তো ভালো নাটক করে, বিদেশে হয়তো দূরে যায় যায়, বলছে যে এই নাটক যারা করে তাদেরকে যদি আমি একটা গ্রুপের ভিতরে ফেলে শিল্পকলা একাডেমির মাধ্যমে বা যেভাবে হোক তাদের যদি ফেলে ওখানে যে ইভেন ছোট কাজটাও করে, যে লাইটিংয়ের কাজও করে, তাকে যদি আমি একটা দক্ষতার একটা দিয়ে দিতে পারি, তার যদি কিছু টেকনিক্যাল জিনিস যদি নলেজ দিয়ে দিতে পারি, তাহলে সে এইটাই একটা অর্থনীতিতে এসে সে একটা অবদান রাখার মতন পর্যায়ে পড়তে পারে। গ্রামের বেশ কিছু লোক ইতোবিকৃতভাবে শীতল পাটি বানায়, তা শীতল বরিশাল এলাকায় আছে আর কি, শীতল পাটি বানায়, কিন্তু সে ভালো করে জানে না যে কিভাবে ডিজাইনটা চেঞ্জ করলে এই শীতল পাটি আরো বেশি দামে বিক্রি হতে পারে। সে এটা জানে না যে এইটা বানিয়ে কোথায় মার্কেটিং করবে, এটা জানে না। তো সেই জন্যে ওনারা বলছেন বা ভাবছেন, বা যেটা আমরা চেষ্টা করা হচ্ছে, যে একটা জায়গায় তাদেরকে যদি আমি আলাদা করে করি তাদের ডিজাইন সুবিধা করে দিলাম, তার মার্কেটিং সুবিধা করে দিলাম, যেমন ওয়ান আইটেম ওয়ান ভিলেজ টাইপের আর কি, এই থাইল্যান্ডে বা অনেক জায়গায় আছে। এইটা করলে এরা মূল স্রোত ধারায় আসবে, কারণ ইতবিকৃতভাবে কাজ করে হচ্ছে না। এবং আরও যে বিষয়টা মনে করা হচ্ছে যে আমি অর্থনীতিকে যদি সত্যি মূলধারাতে আনতে চাই, সকলকেই এর সাথে সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করার ব্যাপারটা যদি ঠিক মতন করতে পারি, তাহলে সেখানে যে কর্মসৃজন হবে সেটা দিয়ে হবে। যেমন আমি ওইটাকে যদি শিক্ষার দিকে আনি, স্বাস্থ্যর দিকে আনি, এই বাজেটে আপনি দেখেন শিক্ষা এবং স্বাস্থ্যতে বেশি, মানে বলতে গেলে ডবল বাজেট দেওয়া হয়েছে, ডাবল বরাদ্দ করা হয়েছে। কিন্তু ডবল বরাদ্দ করলে হবে না। কথা হচ্ছে আমার ওই যে ভ্যালু ফর মানি অডিট, যেটা বা ভ্যালু ফর মানি যেটা, সেইটা যদি না হয়, অর্থাৎ আমার শিক্ষায় যে বিনিয়োগটা আমি করছি, সেই বিনিয়োগের থেকে যদি আমার রিটার্ন, আমার স্কিল্ড ম্যান পাওয়ার যদি না বেরিয়ে আসে, বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ যদি না বেরিয়ে আসে, ইমপ্লিমেন্টেশনে স্বচ্ছতা বাড়ানোর দরকার আছে, স্বচ্ছতার ব্যাপারটা যদি না বেরিয়ে আসে, তাহলে তো আমার এই ইনজেকশন করি, এই টাকা ইনজেক্ট করে তো লাভ হচ্ছে না। আমি স্বাস্থ্য খাতে প্রচুর টাকা দিলাম, কিন্তু ডাক্তার সাহেব চিকিৎসা করালেন না, তাকে বিকেলবেলা তার ক্লিনিকে যেতে বলছেন, কিংবা বলছে যে তার হাসপাতালেই কিন্তু সব টেকনোলজি, সব ল্যাব টেস্টের সব ব্যাপার আছে, তারপরও উনি বলছে না, এটা অমুক জায়গাতে করে আনো। অর্থাৎ ওর কস্ট অফ লিভিং বা ওর কি বলে অন্যান্য জিনিসগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি ওইটাকে কমানোর জন্য আমি যদি আরো স্বাস্থ্য খাতকে ভালো বাজেট দেই, আমার দেখতে হবে যে কতটা কাজে আসছে, সেই জায়গাতে আরো বেশি নজর দিতে হবে। আপনাদের দুজনকে এবং স্টুডিওর বাইরে আমাদের সাথে ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।